Hello viewers, Assalamu alaikum and welcome to our MD Pon Autos, the first ever hybrid car showroom in Bangladesh. Viewers, যদিও সবসময় এই কথাটি বলে থাকি আমাদের ইন্ট্রোডাকশনে, আসলে আজকে কোনো গাড়ির কোনো প্রমোশন বা গাড়ির কোনো সম্পর্কে কোনো ডিটেলস কোনো আপডেট দেওয়ার জন্য আসলে আজকে আমাদের এই ভিডিওটি করা হয়নি। খুব রিসেন্টলি ঘটে যাওয়া কোনো কিছু ঘটনা নিয়ে একটি ঘটনা নিয়ে আসলে আজকে কিছু কথা বলার জন্য আপনাদেরকে, যেটি আসলে আমি বলবো সবাইকে কিছুটা হলেও আমার অভিজ্ঞতা থেকে সতর্ক করার জন্য এই কথাগুলো আজকের বলা। আপনারা জানেন বর্তমানে দেশে শৈত্যপ্রবাহ চলছে বছরের এই সময়টাতে। এই শৈত্য প্রবাহের কারণে রাস্তাঘাটে প্রচন্ড কুয়াশাচ্ছন্ন থাকে। আমি খুব রিসেন্টলি দুটো অঞ্চল ভিজিট করেছি। আমি সেলফ ড্রিভেন, আমি একটা টয়োটা প্রিয়াস ব্যবহার করি। আমি খুব রিসেন্টলি দিনাজপুর থেকে ঠাকুরগাঁও দিকটা ঘুরে তারপরে আবার সিলেটেও গিয়েছিলাম। লং ড্রাইভ আমাকে ডে টাইমেও ড্রাইভ করতে হয়েছে, সেই সাথে নাইট টাইমেও আমার প্রয়োজনের কারণে ড্রাইভ করতে হয়েছে। তো সেখানে বেশ একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটি আসলে আজকে বর্ণনা করতে যাচ্ছি। বিষয়টি ছিল গত পরশু দিনের ঘটনা। ইনফ্যাক্ট সেটি 31st নাইটে ছিল বিষয়টি। আমি সন্ধ্যা 7:30টার সময় সিলেট শহর থেকে আমি বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমার সাথে আমার ফ্যামিলি ছিল, ওয়াইফ, বাচ্চারা ছিল, আমার মাদার ইন ল উনিও ছিলেন। তো ফ্যামিলি নিয়ে আসলে এটা খুব রিস্কি ছিল, বাট ইনফ্যাক্ট 1 তারিখে সবারই আসলে কর্মস্থল আছে, ফিরতে হবে সকালে। সেই চিন্তা করে আসলে একটু আর্লি রওনা দিয়েছিলাম, যেন রাতে 1টা-2টোর মধ্যে হলে যদি ফিরে আসতে পারি, সেক্ষেত্রে হয়তো বা 7 ঘন্টা 8 ঘন্টার টাইম, এরকম একটা টাইম হিসেব করে। বাট আসার পথে এই হাইওয়ে গুলোতে আমরা প্রায়ই দেখি একটা ছোট অ্যাক্সিডেন্ট ঘটেছে। ছোট না আসলে বলবো, যে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে উল্টে আছে। হ্যাঁ, একটা বাসের সাথে ট্রাক মুখোমুখি হয়েছে। এই ধরনের বড় ঘটনা বা ছোট ছোট পিক আপ গুলো বেশ মাঝে মাঝে খুব রাফ ড্রাইভ করে। তো সেই ক্ষেত্রেও দেখা যায় যে এই ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, সেখানে হতাহতের ঘটনা ঘটে। তো আমরা এই আসার পথে একটি বালু বোঝাই ট্রাক সম্পূর্ণ উল্টে গিয়েছিল, এবং সেই সাথে আরেকটি ট্রাক একদমই অলমোস্ট ডিসমেন্টাল কন্ডিশনে চলে এসেছে। দুটো ট্রাক অ্যাক্সিডেন্ট করেছিল। আরো একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে, যেটি সরিয়েছে, যেটা আমরা খবর পেয়ে জানলাম। তো সেই কারণে আমাকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমাকে রাস্তায় ডিলে করতে হয়েছিল। আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার আগে এবং হবিগঞ্জের পরে এই মাঝামাঝি একটা স্পেস, আসলে ড্রাইভ করার সময় গুগল ম্যাপটা অন করা ছিল, এক্সাক্ট পয়েন্টটা তখন আমি ডিনোট করতে পারিনি। তবে প্রচন্ড কুয়াশাচ্ছন্ন ছিল, সামনে 3-4 হাত রাস্তাও কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। সেই কারণে আমি অন্য ভেহিকেলের পিছনে ফলো করে, যে বড় ভেহিকেল যেমন বাস অথবা ট্রাকগুলো, সেগুলোর পিছনে ভেহিকেল ফলো করে খুবই সতর্কতার সাথে, কারণ এই রোডটি কিন্তু রোডের কন্ডিশন অতটা ভালো নয়। জায়গায় জায়গায়, বেশ কিছু জায়গায় যেহেতু আন্ডার কনস্ট্রাকশনের আছে এই রোডটি, তো জায়গায় জায়গায় আমরা গর্ত পাচ্ছিলাম। হ্যাঁ, স্পিড ব্রেকার হঠাৎ চলে আসছে। তো আমি খুব সাবধানের সাথে 30-35 ম্যাক্সিমাম 40 কিলোমিটার/আওয়ার স্পিডে আমি ড্রাইভ করছিলাম। তো এক পর্যায়ে এসে হঠাৎ করেই গাড়ির বডিতে জোরে একটি শব্দ হয়, ধুপ করে একটি শব্দ হয়। তো হওয়ার সাথে সাথে আমি খুব সতর্ক হয়ে যাই যে কি হলো এটা। ফার্স্টে বোঝার চেষ্টা করলাম আমার টায়ার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলো কিনা। তো আমি যেহেতু স্টিয়ারিং এ ছিলাম, আমার মনে হলো না টায়ারে কোন রকম কোনো ইয়ে হয়েছে, বাট বডিতে কোথাও হয়েছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। তো আগে পরে কিছু বর্ণনা আমি মানুষের কাছ থেকে শুনেছিলাম, হাইওয়েতে কিছু দুর্ঘটনা বা সতর্কতামূলক কিছু কথা মানুষের কাছে শুনেছিলাম, বেশ কিছু ভ্যান্ডালিজমের কথা, চুরি ডাকাতির কথা শুনেছি। সেটাকে মাথায় নিয়ে আমি গাড়িটিকে কোনোভাবে স্টপ করিনি, খুব সতর্কতার সাথেই আমি মুভ করছিলাম, এবং ওই সামনে যে ট্রাকটি ছিল সেটিকে ওভারকাম করে অনেকটুকু দূরে একটি হাইওয়ে রেস্টুরেন্টে যখন আমি ইন্টারভেল নেই, আসলে নিজেরও রেস্টের প্রয়োজন ছিল, প্লাস আসলে কি হয়েছে এটা বোঝার জন্য। সো ওখান থেকে সামনে আসার পরে ওই হাইওয়ে যে পানসি রেস্টুরেন্টটি আছে, ওই রেস্টুরেন্টের সাথে দাঁড়ানোর পরে আরো বেশ কিছু গাড়িকে ওখানে দেখলাম। আরো কিছু ব্যক্তিরাও উৎসাহী হয়ে আমার কাছে আসলো, বলে যে ভাইয়া, আমি দেখেছি আপনার গাড়িটা আমরা ক্রস করেছি, আমাদের গাড়িতে একই ধরনের ঘটনা ঘটেছে। টোটাল ওখানে 4টি গাড়িতে দেখলাম একই ধরনের কন্ডিশন। তো আমার যেটা মনে হলো, দূর থেকে তারা টায়ারকে লক্ষ্য করে শার্প কোনো অবজেক্টকে ছুঁড়েছে, এবং গাড়ির বডিতে যেভাবে ছিদ্র হয়েছে, যেই ছিদ্রটি, সেটাকে আসলে আমার কাছে দেখে বুলেট হোলের মতো মনে হয়েছে। ওই ধরনের ডায়ামিটারের ছোট একটি ছিদ্র, এবং গাড়ির বডি কমপ্লিটলি ছিদ্র করে গাড়ির বডির ভেতরে সেই জিনিসটি মোস্ট প্রবলি আটকে আছে। আমরা খুলে বের করার চেষ্টা করবো যে আসলে কি আছে ওটার ভেতরে। এমনও হতে পারে শার্প কোনো জিনিস দিয়ে ছিদ্র হয়েছে, ওটা পরে গিয়েছে, এরকমও হতে পারে। জাস্ট গাড়ির টায়ার থেকে মাত্র 3 ইঞ্চি দূরেই বডিতে এই ছিদ্রটি হয়েছে। আমার যেটি মনে হয়, আমি যেটি ধারণা করছি, কুয়াশার কারণে তারা আমার টায়ার মিস করেছে। সামহাও যদি টায়ারকে হিট করতে পারতো, আমাকে অবশ্যই স্টপ করতে হতো, এবং সেক্ষেত্রে কিন্তু আমি ফ্যামিলি সহ এটি বড় রকম ডাকাতির শিকার হতে পারতাম। এবং এই ধরনের কথা আমরা শুনছি।
খুব রিসেন্টলি আমরা জানতে পারছি যে আমাদের যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে বর্ণনা করছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ের নোয়াখালী এবং কুমিল্লার মাঝখানের যে স্পেসটা কিছুটা নির্জন জায়গা, এই স্পেসটা এবং ঢাকা সিলেট হাইওয়েতে এই স্পেসটা, ব্রাহ্মণবাড়িয়ার আগের এই মাঝখানে নির্জন স্পেসটা, এবং সেই সাথে ইদানিং শুনছি পদ্মা সেতুর পর থেকে ভাঙা পর্যন্ত যে এক্সপ্রেসওয়েটা, এটি এক্সপ্রেসওয়ের পাশেও কিন্তু অনেকে বলছে ঢিল ছুটছে বা এই জাতীয় কিছু, গাড়ির বডিতে ক্ষতি হচ্ছে, অনেকে শিকার হয়েছে ডাকাতির, এই ধরনের কিছু পরিস্থিতির কথা আমরা যোগাযোগ মাধ্যমে শুনতে পেয়েছি। এই ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় সেই ব্যাপারে আসলে আমরা আজকে আলোচনা করব। আজকে আসলে আমাদের অফিসে লাকিলি প্রেজেন্ট আছে আমাদের এক সাংবাদিক বড় ভাই, বন্ধু সুরভ। উনি, মানা ভাই, আপনি যদি একটু আপনার পরিচয়টা একটু তুলে ধরতেন একটু। আসলে আমি তো এখানে প্রায় সময় আসি, বিশেষ করে গাড়ির সম্পর্ক না, মূলত আড্ডা দিতে আসি। কিন্তু ওনার কাছে এসে আমি যেটা শুনলাম গতকালই, যে হাইওয়েতে যে আমি নিজেও দেখেছি একদম ছিদ্রটা, আমার কাছে মনে হচ্ছে কেউ গুলি করেছে এবং টায়ারকে লক্ষ্য করে, মানে আমি মনে করি যে অনেকটা লাকি যে এদিক দিয়ে গুলি আমি দেখেছি, যে ইনি বসেছিলেন, ওনার শাশুড়ি বসেছিলেন, সম্ভবত ভালোই আহত হওয়ার একটা সম্ভাবনা ছিল ওখানে। তো এটি আসলে কি আমার কাছে মনে হয়েছে একটা নতুন ঘটনার কাছে মনে হয়েছে। আমি ডিম বা ওই যে তার কাটা এই ধরনের বিষয়গুলো, বস্তুগুলো হাইওয়েতে ছুঁড়ে মারতে আমি দেখেছি এবং শুনেছি। আমরা যেহেতু সাংবাদিকতায় আছি, এই ধরনের ঘটনাগুলো প্রায় সময় আসে, বা তাকেও তার টেনে রাখছে, এরকম ঘটনাগুলো দেখেছি। কিন্তু এরকম গাড়িকে লক্ষ্য করে গুলি করা, এবং ওনার কাছে আমি আরেকটা যেটা শুনতে পেয়েছি যে ওনারা যে সামনে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে আরো কয়েকটি গাড়িতে, আরো 4টি গাড়িতে, হ্যাঁ 4টি গাড়িতে, তাহলে মানে ওরা একের পর এক চেষ্টা করেছেন, তারা হয়তো বা তারা সফল হতে পারেননি। আমরা কিন্তু চট্টগ্রাম কক্সবাজার রুটে দেখেছি আগে গাছ ফেলে ডাকাতি হতো। তো আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা যেটা আছে, অন্য দেশে আমি অনেক ব্লগ দেখে অনেক খারাপ অবস্থা, কিন্তু সেরকম খারাপ না। কিন্তু কিছু কিছু জায়গায় মনে হয় আমাদের একটু নিরাপদ ভাবে চলার দরকার আছে, কারণ এখন খুবই কুয়াশা রাস্তায়। আমিও সম্প্রতি চট্টগ্রাম থেকে কাপ্তাই যেতে গিয়ে দেখেছি যে কুয়াশার লেভেলটা এত যে খুব কাছ থেকেও দেখা যাচ্ছে না, 2 থেকে 3 হাত দূরে সেখানে আপনি দূরে কেউ থাকলেও যে কিছু করতে পারবেন। আর কিছু কিছু রোড কিন্তু খুবই নিরিবিলি হয়ে যায়। আপনি যদি ঢাকা চট্টগ্রাম রোড সব রোডকে চিন্তা করেন সেটা না, আপনি যদি রাজশাহী যান বা দিনাজপুর যান বা রংপুর যান, সিলেট যান, ওই রোডগুলো কিন্তু এত ব্যস্ত না, ও একটু নিরিবিলি রোড। আর যদি আপনি অনেক সময় দেখা যায় বিকল্প রোড আমরা হুট করে চিন্তা করি, সেগুলো কিন্তু বিপজ্জনক। যেহেতু এই ঘটনাগুলো ঘটছে আর আপনি এখন তাৎক্ষণিক প্রতিকার পাওয়াটা একটু কঠিন হয়ে গেছে, যেহেতু পরিস্থিতিটা সব জায়গায় একটা আছে, আপনি কোনো ঘটনা ঘটার আগেই যেহেতু আপনার সেফটির ব্যাপার আছে, সেগুলো মানে নিজে থেকে সাবধান হওয়া। এবং এই ধরনের ঘটনাগুলো হলে আপনারা চেষ্টা করবেন যে ওই উনি যেমন টান দিয়ে চলে গেছেন, আপনাদের প্রথম টার্গেট হবে যে চলে যাওয়া, ওই প্লেস থেকে নিরাপদ কোনো দূরত্বে যাওয়া, সেখানে নিজেকে ঠান্ডা মাথায় চিন্তা করা যে আসলে কি ঘটেছে, বা কোনো কিছু ঘটলে সেটা দেখা। কিন্তু ওই স্পটে অবশ্যই অবশ্যই আপনি দাঁড়াবেন না, এবং দাঁড়ালে যে কি হবে সেটা বুঝতে পারছেন। তো উনি যেহেতু ওনার অভিজ্ঞতাটা বেশি, উনি হয়তো আরো ভালো বলবেন যে আসলে কি করা উচিত। মনে হয় আমি একটা জিনিস আপনার সাথে একটু অ্যাড করি, যেটা হচ্ছে যে মনে হচ্ছিল যে টাইমের একটা ব্যাপার আছে এখানে, আসলে কোন টাইমটাতে হয়, যেটা বিভিন্ন দিক থেকে আমরা যেটা আমরা আগেও দেখেছি যে মাঝরাতেই ঘটনা বেশি, আমাদের রাত 1টা থেকে ভোর 4টা এরকম একটা টাইম ফ্রেমের ব্যাপারে এমনও দেখেছি। আপনার যেমন চট্টগ্রাম থেকে কক্সবাজার আমরা সন্ধ্যার পরেই যেতে পারতাম না এক সময়, এরকম ছিল। কিন্তু আপনি সন্ধ্যার পরে একদম স্ট্রেট 5টার পরে নিষেধ ছিল এই রোডটা ব্যবহার করার জন্য, কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে, কারণ সেই পরিবেশটা নাই। আমরা কিন্তু এখন রিসেন্টলি এগুলো শুনি না এই রোডটা, কিন্তু আগে আমরা একদম অহরহ, এবং আমিও পড়েছিলাম একটাতে। লাকিলি আমি আগে জানতে পেরেছি যে গাছ পড়েছে, আমি আগেই চকরিয়া থেমে গেছিলাম, আমাকে ইনফর্ম করা হয়েছে যে সামনে গাছ পড়া আছে, আপনারা যাবেন না সামনে। তখন রাত প্রায় 2:30 বাজে। তো এটা মানে রাতের বেলায় বেশি ঘটে। আর এখন যেহেতু শৈত্যপ্রবাহ চলছে, সেই তুলনায় মানে আপনি রাতে তো সাবধান থাকবেনই, আর শৈত্যপ্রবাহ যেহেতু আপনার কুয়াশার লেভেলটা অনেক গাঢ়, এবং আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন না। সেটা আমি বলি যে দিনের বেলায় আপনি চলুন, রাতে যত দূর সম্ভব অ্যাভয়েড করা উচিত, যতটুকু পসিবল সম্ভব, যে মানে ওই সময়টা যেন অ্যাটলিস্ট এমন হতে পারে যে রাতে 11টা-12টার ভিতরে আমরা পৌঁছে। রাতেও তো মানুষ থাকে না, একটা ব্যাপার আছে। আপনি একটা নিরাপত্তা বা কারো কাছে সহায়তা চাইলে যে চট করে পাবেন, সেটাও কিন্তু। ভাই আমি একটা জিনিস একটু এখানে অ্যাড করব, সেখানে আমি আসার পথে দেখেছি, আমি রাস্তায় 3 থেকে 4টি পুলিশ টহলও দেখেছি, আমি পুলিশ দেখেছি,
ইয়েতে, কিন্তু রোডটা তো আসলে অনেক লম্বা, এবং 240-42 কিলোমিটার একটি না, রাস্তা। এটা সম্ভব না। হ্যাঁ, আমি আর্মি টহল দেখেছি, আর্মি ইভেন আমি আসলে এই রোডে অ্যাক্সিডেন্ট দেখে আর্মির একজন লেফটেন্যান্ট, সরি একজন ক্যাপ্টেন ছিলেন, আমি তাকে গাড়ি স্টপ করে তার কাছ থেকে আমি পরামর্শ নিয়ে আমি এই রোডটা অ্যাক্সেস করেছি। যখন আমি দেখলাম যে ওখানে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 2 ঘন্টা ধরে জ্যামে আটকে আছে, আমি ভেবেছিলাম সিলেটে ব্যাক করে আমি ওই মৌলভীবাজারের রোডটা দিয়ে ফিরে আসার জন্য। উনি আমাকে স্ট্রিক্টলি নিষেধ করলেন, কারণ যে ওই রোডটা আরো ছোট, মানে চাপা চিকন রোড, এবং সেই সাথে আরো নিরিবিলি হবে। যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি একটা গাছ যদি ফেলে দেয়, আমার এটা বড় রোডে তো ওরা গাছ ফেলতে পারে না, যেহেতু অনেক বড় রাস্তা, কিন্তু ছোট রোডে কিন্তু এই চান্সটা সবচেয়ে বেশি থাকে। আর্মির যিনি ক্যাপ্টেন ছিলেন উনি আমাকে স্ট্রিক্টলি পরামর্শ দিয়েছিলেন যে আপনি কোনোভাবেই চেষ্টা করেন যেন না যেতে পারেন কিনা। 31st নাইট এই ধরনের পরিস্থিতির কথা ওনারা জানেন, শুনছেন, তার সেই সাথে উনি বলেছেন যদি যেতেই হয় তাহলে অবশ্যই এই রোডটা ধরেই যান, কারণ এই রোডে কিছু হলেও ট্রাফিক আছে, কিন্তু ওই যে নিরিবিলি কয়েকটা স্পেস যে জায়গাটাতে আসলে খুবই কম, সেই জায়গাটাতে। আচ্ছা, এইটি তো আপনি যেটা বললেন যে আমি যেটা করেছি, ইনফ্যাক্ট এটা অনেকেই করছেন, যে এরকম শব্দবিলের গাড়ি না থেমে গাড়ি টেনে নিয়ে যাওয়া। আরেকটি ব্যাপার আপনি যেটা বলছেন যে ডিম ছুঁড়ে মারাটা, সেই ক্ষেত্রে আসলে সতর্কতাটা আসলে কি? যাই কিছু ছুরুক, মানে আমার মনে হয় যে রিস্ক নিয়ে হলেও সামনে চলে যাওয়া উচিত। হ্যাঁ, এখানে একটা মানে কোনোভাবে চেক করার বিষয়টা মাথায় আনাই যাবে না। ওই ডিমের একটা ব্যাপার আছে যেটা শুনেছি যে ঘোলা হয়ে যায়, আমি সেটা জানি। অনেকে ওয়াইপারটা অন করে খোলা ক্লিয়ার করার চেষ্টা করে, এটা আরো বেশি বিপজ্জনক, আরো এটা ইয়ে হয়ে যায়, এটা আমরা বেশি শুনেছি আর কি। আরেকটা হচ্ছে আমি একটা নিজেই সাক্ষী, আমাদের একটা আমি এক উত্তরাতে আমি এটা ঘটনার শিকার হয়েছিলাম। এটা কুড়াল মেরেছিল, মানে একদম উইন্ডশিটে কুড়াল মেরেছিল আমার, জাস্ট আমরা দুইজন দুই পাশে, আর মাঝখানে কুড়ালটা গিয়ে পড়েছে, গ্লাস একদম পুরো স্ম্যাশ হয়ে গিয়েছে। না, স্ম্যাশ হয়নি, তবে উপরে গিয়ে লাগছে এই যে জাস্ট। তো অভিজ্ঞতা আসলে কি, রাতের বেলায় তো এই ঘটনাগুলো ঘটে, তো মানে উপস্থিত বুদ্ধিটা কাজে লাগানো, আর যতটা সম্ভব যে ডিম মারুক যাই মারুক, আপনি চেষ্টা করবেন যে যতটা সম্ভব বিপদ এড়িয়ে নিরাপদ একটা দূরত্বে যাওয়া। কারণ আপনি ওই স্পটে, ওরা এত দ্রুত বা এত ট্রেন তারা, যে যতই চলে আসে, ওরা কিন্তু চট করে 2-3 মিনিটের মধ্যে শেষ করে ফেলবে কাজটা। আর এই ধরনের প্রাইভেট কারের কাজ করতে বেশি সময় লাগার কথা না তাদের। সো এই চিন্তাটাই করা যাবে না যে আমি চেক করি, মানে এটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে আপনাকে প্রথমে ওই জায়গাটা লিভ করতে হবে, নিরাপদ জায়গায় যাও, যে যতটা পর্যন্ত আপনি মনে করছেন যে আপনি নিরাপদ না, ততক্ষণ আপনি চালিয়ে যেতে হবে। আমি একটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে যে যদি সামহাও আমি যেটা করতাম বা করা উচিত বলে মনে করি, আমার একটি টায়ার আহত হয়েছে, সেক্ষেত্রেও আমি পরামর্শ দিই যে ওই ফ্ল্যাট টায়ার নিয়ে রিমের উপরেই গাড়িটিকে যতটুকু সম্ভব চালিয়ে নিয়ে আসা। অনেকে হয়তো বা টায়ার যখন ফ্ল্যাট হয়ে যায় তখন তো আসলে গাড়ির কন্ট্রোল নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মিনিমাম স্পিড যতটুকু সম্ভব দিয়ে হলেও টায়ার ক্ষতি হোক, রিমের ক্ষতি হয়ে যায়, তারপরেও যেন নিরাপদ সামনের কোনো একটি বাজার ঘাট। যেহেতু গাড়ি সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন, সবাই তো ধারণা রাখেন আসলে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত, আপনারাও বিষয়টা দেখবেন নিশ্চয়ই, কেননা একটা গাড়িতে গুলি করছে, এটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার। আপনারা যারা করছে তাদেরকে নিশ্চয়ই আপনারা চিহ্নিত করবেন, ব্যবস্থা নেওয়া দরকার। না হলে হয়তো মানুষ তো অনেক সময় অনেক জরুরি কাজে তাদেরকে বের হতে হয়। আমরা যতই বলি না কেন রাতে বের হওয়া যাবে না, কিন্তু অনেক সময় পরিস্থিতি, সেটা আমার যদি কেউ মারা যায়, বা আমার যদি কোনো একটা বিষয় আছে, আমার ইন্টারভিউ আছে, বা আমাকে অফিস যেতেই হবে কালকে, বা ওই মিটিংটা করতে হবে, তখন কিন্তু আমাকে রাতে রান করতেই হয়। আমি প্রায় সময় রাতে গিয়ে আবার চট্টগ্রামে মিটিং করে আমি রাতে আবার ব্যাক করেছি। তো এটা করতে হয়, আমাদের পেশাগত বিভিন্ন কারণে করতে হয়। তো যারা আইন শৃঙ্খলার বাহিনী বিভিন্ন ক্ষেত্রে আছেন, এখন হয়তো বিভিন্ন রকম ইগুলো আছে, আপনারা দেখবেন যে কেন এই হাইওয়েতে কারা করছে, এই ঘটনাগুলো আবার কেন হচ্ছে, এগুলো ফাইন্ড আউট করে আপনারা যদি চিহ্নিত করে ব্যবস্থা নেন, হয়তো আশা করা যায় একটা স্বস্তি চলে আসবে আর কি। বর্তমান পরিস্থিতিটা বেশ কিছুদিন আরো যেহেতু বাড়ছে, যত এগুলো ঘটবে তত আরো মানুষের একটা আতঙ্ক তৈরি হবে। আসলে আজকে মান্না ভাইকে পেয়ে ভালো হলো, ওনার কাছ থেকেও, ওনার অভিজ্ঞতা থেকেও আমরা কিছু পরামর্শগুলো পেলাম। তো যদিও এটি আমাদের অফিসিয়াল চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি করা, বাট মেইনলি করা হচ্ছে আমাদের ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই এই ধরনের সতর্কতার সাথে চলার চেষ্টা করবেন, কারণ একটি দুর্ঘটনা ঘটে গেলে জীবনে সেটি হয়তোবা সেটি আসলে ইনফ্যাক্ট কভার করা আসলে কখনো সম্ভব হতে পারে না। আমরা এরকম শুনেছি টাকা পয়সা বা জিনিসপত্র না পাওয়ার কারণে হত্যা করেছে,
হ্যাঁ, গাড়ি আটকে কিছু পায়নি, সেক্ষেত্রে মেরে ফেলছে। হ্যাঁ, ওরা এই ধরনের কিছু ব্যাপারও আছে। সুতরাং অবশ্যই নিজেকে সেফ সাইডে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে। তো মানব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ। তাদের শেষের দিকে যাচ্ছি। তো ভিউয়ার্স, অলওয়েজ যেটি সবসময় বলে থাকি আমাদের ইয়ে থেকে, যে কোনো পরিস্থিতিতে অলওয়েজ ড্রাইভ সেফ, স্টে সেফ, অ্যান্ড আল্লাহ হাফিজ।